আমরা স্টার্ট করব। আমরা যে খাদ্য গ্রহণ করি সেই খাদ্য প্রথমে আমাদের পাকস্থলীতে থেকে ইন্টেস্টাইনে যায়, খাদ্য হজম হয় এবং সেই খাদ্যগুলো কি হয়, হজম হওয়ার পরে অণুতে পরিণত হয়। তো আমরা যে ভাত বা রুটি বা মুড়ি খাই সেগুলো কিসে পরিণত হয়? গ্লুকোজে। কারণ ভাত, রুটি, মুড়ি এগুলো হচ্ছে কার্বোহাইড্রেটের সোর্স। আর কার্বোহাইড্রেট মলিকিউল হজম হওয়ার পরে, ডাইজেশন হওয়ার পরে কিসে পরিণত হয়? গ্লুকোজ অণুতে। ওকে, এগুলো সব ভাত কি হয়? গ্লুকোজ। ওকে, সো ধরে নাও এটা হলো একটা রক্তনালী, যার মধ্যে দিয়ে এগুলো হচ্ছে গ্লুকোজকে বোঝানো হচ্ছে। আমরা যে খাবার খাচ্ছি সেটা পেট থেকে হজম হয়ে গ্লুকোজ হলো, সেই গ্লুকোজ কি হবে? সেই গ্লুকোজ রক্তনালীর মধ্যে চলে আসবে, মানে আমাদের অন্ত্র থেকে, আমাদের ক্ষুদ্রান্ত্র থেকে রক্তনালীর মধ্যে চলে আসে। রক্তনালীর মাধ্যমে সেটা সারা দেহে, রক্ত তো সারা দেহে বয়ে বেড়াচ্ছে, রক্তনালীর মাধ্যমে সারা দেহে গ্লুকোজটা ছড়িয়ে যায়। কারণ আমাদের শরীরের প্রত্যেকটা কোষে কোষে গ্লুকোজের প্রয়োজন, প্রত্যেকটা কোষে কোষে অক্সিজেনের প্রয়োজন। কে বহন করে নিয়ে যায়? রক্ত, তাই তো? সেই রক্তের মাধ্যমে গ্লুকোজ ছড়িয়ে পড়ে। তাহলে এগুলো হচ্ছে কি? গ্লুকোজ মলিকিউল, যেগুলো রক্তের মাধ্যমে ছড়িয়ে পড়ছে। এরা রক্তনালী থেকে কোথায় পৌঁছায়? কোলা কোষে। এই যে রক্তনালীর পাশে এগুলো কি রয়েছে? এগুলো হচ্ছে কোষ। তাহলে এই গ্লুকোজটা কি করতে হবে? এবার আমাকে কোষে পৌঁছাতে হবে, রাইট? গ্লুকোজকে কোষে পৌঁছাতে হবে। এখানে ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট রয়েছে। ধরো এটা একটা কোষ, ঠিক আছে? এটা একটা কোষ। এই কোষের ভেতরে কি ঢোকাতে হবে? গ্লুকোজকে। এটা গ্লুকোজ জি কে বাইরে থেকে ভেতরে ঢোকাতে হবে, তবেই সে জি কাজে লাগবে। গ্লুকোজ একটা খাদ্যর অণু, সেই অণুটা গিয়ে আমাদের শক্তি প্রদান করবে কোষে। কোষের ভেতরে তাকে ঢুকতে হবে আগে, তবেই সেটা কোষে শক্তি দিতে পারবে, তাই কি না? কোষের ভেতরে ঢোকানোর আগে একটা চ্যালেঞ্জ রয়েছে। চ্যালেঞ্জ কি? চ্যালেঞ্জ হচ্ছে গেট। এখানে একটা দরজা রয়েছে, গেট রয়েছে। এই গেটের ভেতর দিয়ে গ্লুকোজকে কোষের ভিতরে ঢুকতে হয়। সেই গেটগুলোকে বলা হয় গ্লুকোজ ট্রান্সপোর্টার। ওকে, দরকার নেই। গ্লুকোজ ট্রান্সপোর্টারের মাধ্যমে গ্লুকোজ যখন কোষের ভেতরে প্রবেশ করে তখন একজন হেল্প করে। সেই হেল্পারকে? সেই হেল্পার হলো একটা অণু, এই গ্রিন কালারের একটা অণু, যেটা ওই দরজাটাকে হেল্প করে গ্লুকোজটাকে ভেতরে ঢোকানোর জন্য। কেউ যদি গ্রিন কালারের মলিকিউলটা না বলতে পারে, তার প্রাইস হচ্ছে 100 রুপিস। কেউ বলতে পারবে? এনিবডি ইন দ্য ক্লাস? এই গ্রিন কালারের অণুটার নাম কি, যে ওই গ্লুকোজটাকে ভেতরে ঢোকাতে হেল্প করতে পারবে? এনিবডি? নোবডি। এই গ্রিন কালারের মলিকিউলটার নাম হলো ইনসুলিন। আমরা সবাই শুনেছি। ওকে, কি নাম? ইনসুলিন। এই ইনসুলিনই হেল্প করে গ্লুকোজকে বাইরে থেকে ভেতরে ঢুকতে। ওকে, এখন প্রশ্ন হলো এই ইনসুলিন আবার কোথা থেকে তৈরি হয়? এই ইনসুলিন তৈরি হয় এখান থেকে, এই যে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসের মধ্যে এক বিশেষ ধরনের কোষ থাকে, তার নাম হচ্ছে বিটা কোষ। বিটা, এই বিটা কোষ ধরো এটা, তাহলে বিটা কোষ থেকে কি তৈরি হবে? ইনসুলিন। ইনসুলিন। ইনসুলিন কি? ইনসুলিন একটা হরমোন, যেটা কোষের মধ্যে গ্লুকোজকে রক্ত থেকে কোষের ভেতরে ঢোকায়। গ্লুকোজকে, তার মানে গ্লুকোজকে যদি রক্ত থেকে কোষের ভেতরে ঢোকায় তাহলে গ্লুকোজ রক্তের মধ্যে কমে যাবে না? রক্তে গ্লুকোজের পরিমাণ কমায় কে? ইনসুলিন। এই জন্য তো ডায়াবেটিসে কি হয় অ্যাকচুয়ালি? ডায়াবেটিসে এই যে অগ্নাশয় থেকে তো ইনসুলিনগুলো তৈরি হয়, আর এর মাধ্যমে এই ঘটনাগুলো ঘটে। এই অগ্নাশয় থেকে যথেষ্ট পরিমাণ ইনসুলিন তৈরি হয় না, ঠিক আছে? যদি ইনসুলিনের অভাব হয় তাহলে রক্ত থেকে গ্লুকোজগুলো, আমরা খাবার খাবো, খাবার থেকে গ্লুকোজ তৈরি হবে, ওই গ্লুকোজগুলো তো রক্ত থেকে কোষে আনতে হবে, না তো রক্তে জমা হয়ে যায় বেশি। হ্যাঁ, যদি এখান থেকে ইনসুলিনের অভাব হয় তাহলে কি হবে? এই কোষ থেকে, রক্ত থেকে গ্লুকোজ অণুগুলো কোষের ভেতরে যাবে না, রক্তের ভেতরেই বেশি করে জমা হয়ে যাবে। সেই কন্ডিশনটাকে বলা হয় ডায়াবেটিস। ডায়াবেটিস মানে অ্যাকচুয়ালি কি? ডায়াবেটিস মানে হচ্ছে গ্লুকোজের আধিক্য, গ্লুকোজ বেশি, সুগার বেশি। সুগার মানে গ্লুকোজ বেশি। কোথায় বেশি? রক্তে বেশি। শুধু মাংস বেশিতে বেশি থাকে না। ডায়াবেটিস পেশেন্টদের মাংস বেশিতে গ্লুকোজ, সুগার বেশি হয় না, সুগার শুধু রক্তে বেশি হয়। ওইটাই ওদের সমস্যা, ঠিক আছে? ডায়াবেটিস ক্লাসে আমরা সেটা নিয়ে পড়বো। এখানে আপাতত বোঝো। তাহলে আমরা কি জানলাম? ইনসুলিনের যদি অভাব হয়, ইনসুলিন যদি কম পরিমাণ তৈরি হয় তাহলে কিন্তু ডায়াবেটিস হয়। ডায়াবেটিস আরেক ভাবে হতে পারে। কিভাবে? এই যে এখান থেকে গ্রিন কালারের ইনসুলিন
গিনকার ইনসুলিনটা কি করবে, এখানে যাবে, গিয়ে এখানে বসবে, হ্যাঁ, তবে তো গ্লুকোজটা কোষের ভেতরে ঢুকবে, এটা তো প্রসেস, নিয়ম। কিন্তু অনেক সময় কি দেখা যায় যে ইনসুলিন তৈরি হচ্ছে, ইনসুলিনের পরিমাণও ঠিক আছে, কিন্তু এই কোষের যে ট্রান্সপোর্টার গুলো এমন ভাবে চেঞ্জ হয়ে গেছে, যে ইনসুলিন এখানে এসে বাইন্ড করতে পারছে না, ইনসুলিনটা ওর উপর কিছু বসতে পারছে না। এই যে কালো রঙের যে দরজাটা দেখতে পাচ্ছি না, এটা আমরা ট্রান্সপোর্টার বলছি, এই ট্রান্সপোর্টারের সাথে ইনসুলিন এসে বাইন্ড করতে পারছে না, বা বাইন্ড করলেও ওর যেটা কাজ গ্লুকোজকে ভেতরে ঢোকানো সেটা করতে পারছে না। তার মানে ইনসুলিনের কার্যকারিতা নেই, ইনসুলিনের কাজে সে বাধা পাচ্ছে। ইনসুলিনের কাজে যদি সে বাধা পায় তখন সেটাকে বলতে হয় ইনসুলিন রেসিস্টেন্স। রেসিস্টেন্স মানে হচ্ছে বাধা। তাহলে ইনসুলিন রেসিস্টেন্স কথার অর্থ কি? ইনসুলিন রেসিস্টেন্স মানে ইনসুলিন তৈরি হচ্ছে, কিন্তু সেই ইনসুলিনটা ওর যে কাজ কোষের ট্রান্সপোর্টারে গিয়ে যুক্ত হয় কোষ গ্লুকোজকে ভেতরে ঢোকানো, সেই কাজে যদি বাধাপ্রাপ্ত হয়, সেটা যেভাবেই হোক না কেন, তখন সেটা আমরা কি বলি, সেই অবস্থাটাকে ইনসুলিন রেসিস্টেন্স। ওকে, এটা কখন হয়? এটা হয় যখন আমরা স্বাভাবিকের থেকে বেশি স্থূলকায় হয়ে যায়। যেমন আমার মতো শরীরের চেহারা, আমি স্থূলকায় একজন ব্যক্তি, আমার শরীরে কিন্তু ইনসুলিন রেসিস্টেন্স তৈরি হওয়া শুরু হয়েছে। তো ইনসুলিন রেসিস্টেন্স তৈরি হলে কি হবে, ইনসুলিন গুলো শরীরে আছে কিন্তু কাজ করতে পারবে না। আর কাজ না করলে কি হবে, ভিতরে গ্লুকোজ কম, বাইরে গ্লুকোজ বেশি হবে। লাগনি, বাইরে গ্লুকোজ বেশি, হ্যাঁ, কিন্তু ভিতরে কম। ঠিক আছে, এই জিনিসটাই তৈরি হয়। তাহলে এটা কি? এটা একটা ডায়াবেটিস। রক্তের মধ্যে ইনসুলিন বেশি, বাইরে বেশি মানে রক্তে বেশি, রক্তে ইনসুলিন বেশি কিন্তু কোষে ঢুকতে পারছে না। কেন? কারণ ইনসুলিন কাজ করতে পারছে না, ওই কোষ, ওই পার্টিকুলার কোষগুলোর উপর কাজ করতে পারছে না। ঠিক আছে, তাহলে ইনসুলিন রেসিস্টেন্স এই কন্ডিশনটাকে বলা হয়। তাহলে ইনসুলিনের অভাব হলেও যেমন ডায়াবেটিস হতে পারে, ইনসুলিনের কাজে বাধাপ্রাপ্ত হলেও তাও ডায়াবেটিস হতে পারে। দুই ক্ষেত্রে ডায়াবেটিস হয়। আমাদের এখানে যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে ইনসুলিন রেসিস্টেন্স। এখন শরীরে তাহলে কি অবস্থা, যদি ইনসুলিন রেসিস্টেন্স যদি হয়, তাহলে শরীরে তাহলে কি অবস্থা হবে, যে ইনসুলিনের পরিমাণ বেশি, গ্লুকোজের পরিমাণ বেশি, তাই তো হবে, ডায়াবেটিস তৈরি হবে। তো ইনসুলিন যদি রেসিস্টেন্স হয় তাহলে ডায়াবেটিস তৈরি হবে। ডায়াবেটিস অবস্থা যদি হয় তখন আমাদের পেনক্রিয়াস কি ভাববে? পেনক্রিয়াসের মেন কাজ কি? ইনসুলিন দেওয়া আর গ্লুকোজ গুলোকে পরিমাণ কমানো। তাহলে ইনসুলিনের যদি এরকম হয় যে গ্লুকোজ বেড়ে যাচ্ছে, তাহলে পেনক্রিয়াস তখন কি ভাববে? পেনক্রিয়াস ভাববে যে নিশ্চয়ই শরীরের মধ্যে গ্লুকোজ বেশি, তার মানে আমি ইনসুলিন দিতে পারছি না। ও কিন্তু এটাই ভাববে। আসলে কিন্তু ইনসুলিন কাজ করছে না, সেটাও শনাক্ত করতে পারবে না। ও কি ভাববে? পেনক্রিয়াস ভাবে যে আমি ইনসুলিন যথেষ্ট পরিমাণে হয়তো দিতে পারছি না সাপ্লাই, এই জন্য হয়তো মানে ডায়াবেটিসটা হয়েছে, এই জন্যই শরীরে গ্লুকোজটা বাড়ছে। আসল গ্লুকোজ বাড়ছে কিসের জন্য? ইনসুলিন কাজ করছে না বলে। এই ভুল ধারণার জন্য পেনক্রিয়াস কি করবে? আরো বেশি করে, পেনক্রিয়াস তখন এই গ্লুকোজ লেভেলটাকে সামলানোর জন্য আরো বেশি করে ইনসুলিন দিতে থাকবে, আরো বেশি করে ইনসুলিন দিতে থাকবে। তাহলে এখন কি অবস্থা তৈরি হবে? এই কন্ডিশনটা কি বলে? গ্লুকোজ তো বেশি আছে, ডায়াবেটিস তো আছেই, এবার ইনসুলিনের পরিমাণও বেশি, কিন্তু বেশি হলেও ইনসুলিন তো কার্যকরী নয়, ইনসুলিন তো বসতে পারছে না, এসে কাজ করতে পারছে না। তাহলে ইনসুলিন কাজ করতে পারবে না, বসতে পারবে না, ওই ইনসুলিনটা কোথায় বেশি হবে? ওই ইনসুলিন রক্তের মধ্যে ঘুরে বেড়াবে, কোষের উপর বসতে পারছে না, কোষের উপর কাজ করতে পারছে না। তাহলে ইনসুলিনের পরিমাণ কিন্তু বেশি হয়ে যাবে। কেন? কারণ বেশি করে ইনসুলিন কে দিচ্ছে? পেনক্রিয়াস পুরো জোর লাগাবে সুগারটা কমানোর জন্য, সুগারটা কন্ট্রোলে নিয়ে আসার জন্য, কিন্তু আসলে বাড়িয়ে ফেলছে কি? ইনসুলিন। তো শরীরে তখন এই সময় কি হবে? ইনসুলিনেমিয়া, মানে ইনসুলিনের পরিমাণ রক্তে বেশি হয়ে যাবে, হাইপার ইনসুলিনেমিয়া হয়ে যাবে। কন্ডিশনটা কি বলা হয়? হাইপার ইনসুলিনেমিয়া। ওকে, বেশ। এবার যখন হাইপার ইনসুলিনেমিয়া শরীরে চলে আসবে, তখন এই ইনসুলিন আবার এই ওভারির উপরে প্রভাব ফেলবে। এতক্ষণ আমি আলোচনা করছিলাম ডায়াবেটিস নিয়ে, এবার গাইনিকোলজি যদি আসো, গাইনিকোলজি আমাদের মেইন টপিক কি? ওভারি ছিল, তাই কি না? ওভারির উপরে প্রভাব ফেলবে। কি প্রভাব ফেলবে? যখন ওই ইনসুলিন বেশি হয়ে যাবে, এই ইনসুলিন গুলো এসে এখানে সিগন্যাল দেবে। এখানে দু ধরনের কোষ ছিল না? এখানে দু ধরনের কোষ ছিল। একটা ছিল এটা ধরো ডিম্বাণু, ব্ল্যাক কালার রাখি, এটা ধরো ডিম্বাণু। ডিম্বাণু আশপাশে কি ছিল? এগুলো গ্রানুলোসা সেল ছিল তো, আর তার আশপাশে বাইরে কি ছিল? থেকা সেল। এক্ষুনি পড়লাম, এই যে থেকা কোষ, আর ভিতরে গুলো গ্রানুলোসা কোষ। ঠিক আছে, এই যে ইনসুলিন গুলো আছে না, ইনসুলিন গুলো এই যে ওভারির এই যে বাইরের কোষগুলোর নাম হচ্ছে থেকা কোষ। ওই থেকা কোষগুলোকে উদ্দীপিত করতে পারে ইনসুলিন। এটা ধরো ইনসুলিন
ওভারির এই থেকা কোষগুলোকে কি করতে পারে? উদ্দীপিত করতে পারে। থেকা কোষ উদ্দীপিত করলে কি হবে? থেকা কোষ কি বানাতো? থেকা কোষ বানাতো এন্ড্রোজেন, তাই না? স্টেরয়েড নিয়ে, যে আমরা কি পড়েছিলাম, স্টেরয়েড থেকে কি তৈরি হয়? এন্ড্রোজেন। আর এন্ড্রোজেন থেকে কি তৈরি হয়? ইস্ট্রোজেন। এটা পড়েছিলাম। তাহলে স্টেরয়েড থেকে এন্ড্রোজেন কে তৈরি করে? এই কোষগুলো, বাইরের কোষগুলো। তারপরে এন্ড্রোজেন থেকে ইস্ট্রোজেন কে তৈরি করবে? ভেতরের কোষগুলো। তো এখানে ইনসুলিন কাকে এসে প্রভাবিত করছে? ভেতরের গুলো না, বাইরের কোষগুলোকে, ফেকা কোষগুলোকে উদ্দীপিত করছে। তুমি বেশি করে এন্ড্রোজেন বানাও, তাহলে কন্ডিশনটা কি হবে? কন্ডিশনটা এরকম যে স্টেরয়েড থেকে বেশি পরিমাণ এন্ড্রোজেন তৈরি হবে, মানে এ অনেকগুলো হয়ে যাবে, এ এ এ এ স্টেরয়েড থেকে অনেকগুলো এন্ড্রোজেন তৈরি হচ্ছে, কিন্তু এতগুলো এন্ড্রোজেন ইস্ট্রোজেনে কনভার্ট করতে হবে তো? সেটা হয় না। সেটা যে রেটে হয় সে রেটেই হবে, কারণ ভেতরের কোষগুলোকে তো উদ্দীপিত করছে না। ভেতরের কোষগুলো বানাবে ইস্ট্রোজেন, এন্ড্রোজেন থেকে ব্যবহার করে। ও উদ্দীপিত করছে ইনসুলিন কাকে? বাইরের কোষগুলোকে। ফলস্বরূপ কি হবে? স্টেরয়েড থেকে বেশি পরিমাণে এন্ড্রোজেন তৈরি হবে, আর এই এন্ড্রোজেন গুলো ইস্ট্রোজেনে কনভার্ট অতটা হবে না, ফলে এন্ড্রোজেনের পরিমাণ বেড়ে যাবে রক্তে। তাহলে মূল কথা শুরু হলো এই কোলাকষে গন্ডগোল হলে, কোন ব্যক্তি যদি কোন আমার মা বোন যদি স্থূলকায় হয়ে যায়, মোটা হয়ে যায়, তার শরীরে কি হবে? ইনসুলিন রেসিস্টেন্স তৈরি হবে। প্রথমে ইনসুলিন রেসিস্টেন্স হলে বেশি করে ইনসুলিন তৈরি হবে। ওই ইনসুলিন রেসিস্টেন্স হলে তো ডায়াবেটিস হবে। ডায়াবেটিস কমানোর জন্য প্যানক্রিয়াস বেশি করে ইনসুলিন দিবে। ওই ইনসুলিন বেশি হয়ে গেলে ইনসুলিন কাকে এসে ধাক্কা দেবে? ওভারিতে। ওভারির থেকা কোষগুলোকে বলে তুমি বেশি করে এন্ড্রোজেন বানাও। ভুল সিগন্যাল, কিন্তু হবে। আর এন্ড্রোজেন বেশি হলে শরীরে এন্ড্রোজেনের পরিমাণ বেশি হয়ে যাবে। এন্ড্রোজেনটা কি? এন্ড্রোজেন হলো পুরুষদের হরমোন। তার মানে স্ত্রীদের দেহে পুরুষদের হরমোন শরীরে বেড়ে যাচ্ছে, স্ত্রীদের দেহে পুরুষ হরমোনের পরিমাণ বেড়ে যাচ্ছে। প্রবলেম তো হবেই। কি প্রবলেম হবে আমরা পরে জানবো। আরেকটা জিনিস, এর নাম কি? এটা হলো লিভার, আমাদের যকৃৎ। এই লিভার একটা বিশেষ প্রোটিন বানাতে পারে, তার নাম হচ্ছে SHBG। এটা একটা বিশেষ একটা প্রোটিনের নাম বললাম, লিভার থেকে তৈরি হয়। ওকে, সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিন, মানে এটা একটা প্রোটিন, এটা ছোট একটা মলিকিউল। এটা কার সাথে যুক্ত হতে পারে? এটা যুক্ত হতে পারে সেক্স হরমোনের সাথে। সেক্স হরমোন কি কি? যেমন এন্ড্রোজেন আলোচনা করছেন, এন্ড্রোজেন এগুলো সেক্স হরমোন। মানে ইস্ট্রোজেন সেক্স হরমোন, প্রোজেস্টেরন সেক্স হরমোন, টেস্টোস্টেরন সেক্স হরমোন। তো এই যে লিভার থেকে যে প্রোটিনটা তৈরি হচ্ছে, এই প্রোটিনটা কার সাথে যুক্ত হয়? সেক্স হরমোনের সাথে। এইবার শোনো, এই SHBG SHBG এটা হচ্ছে সেক্স হরমোনের সাথে যুক্ত। কোন সেক্স হরমোনের সাথে? ফ্রি সেক্স হরমোন। ফ্রি মানে যে সমস্ত এই যে এক্সট্রা যে এন্ড্রোজেন গুলো, এগুলো কোথায় থাকবে? এগুলো রক্তে থাকবে, রক্তের মধ্যে ফ্রি ঘুরে বেড়াবে। আর যদি রক্তের মধ্যে ফ্রি এন্ড্রোজেন ঘুরে বেড়ায়, সেটা কিন্তু ক্ষতিকারক আমাদের শরীরের পক্ষে। বোঝা গেল? এখন ওই ক্ষতিকারক প্রভাবটাকে ঠিক করে লিভার থেকে তৈরি হয় যে SHBG, এটা একটা গ্লোবুলিন প্রোটিন। ওই প্রোটিনটা কি করে? এই যে রক্ত নালীর মধ্যে দিয়ে এগুলো হচ্ছে এন্ড্রোজেন ঘুরে বেড়াচ্ছে, এন্ড্রোজেন। ওকে, এগুলো ধরো এন্ড্রোজেন ঘুরে বেড়াচ্ছে। এই এন্ড্রোজেনের সাথে কে যুক্ত হয়ে যাবে? এখানে এন্ড্রোজেনের সাথে যুক্ত হয়ে যাবে SHBG। SHBG যখন এন্ড্রোজেনের সাথে যুক্ত হয়ে যাবে, একটা কমপ্লেক্স মলিকুল তৈরি করবে, তখন এই এন্ড্রোজেনটা ক্ষতিকারক হবে না। বোঝা গেল? তার মানে লিভার ওই ফ্রি এন্ড্রোজেন গুলোকে কি করে? বাইন্ড করে দেয়। ওর নামই ওই জন্য বাইন্ডিং, সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিন। সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিন মানে সেক্স হরমোনের সাথে বাইন্ড করে যুক্ত হয়ে যায়, যুক্ত হয়ে গিয়ে ওর নিষ্ক্রিয় করে রাখে, আমার শরীরের পক্ষে ক্ষতিকারক হতে দেয় না। কিন্তু এই এন্ড্রোজেন যদি ফ্রি ঘুরে বেড়ায় রক্তে, তাহলে সেটা শরীরের পক্ষে ক্ষতিকারক। বুঝা গেল? তাহলে এটা আমাদেরকে রক্ষা করে। কিন্তু এখানেও সমস্যা। কি সমস্যা? এই যে ইনসুলিনের পরিমাণ বেশি তো, ইনসুলিনের পরিমাণ বেশি হওয়ার জন্য ইনসুলিন আবার এখানে এসে ডিস্টার্ব করবে লিভারকে বলবে তুমি SHBG বানাবে না। দুষ্টুমি। লিভারকে বলবে তুমি SHBG বানাবে না। SHBG যদি না তৈরি হয়, তাহলে এন্ড্রোজেন আরো ফ্রি ঘুরে বেড়াবে, ওকে বাধার কেউ থাকবে না তখন। SHBG তো ছিল বাধার, তাহলে ওই ইনসুলিন বেশি হওয়ার জন্য SHBG কমে যাবে, আর SHBG কমে গেলে এগুলো আরো বেশি করে ফ্রি ঘুরে বেড়াবে। তার মানে শরীরে এখন একটা কিসের অবস্থা? ফ্রি এন্ড্রোজেনের অবস্থা। তাহলে শরীরে সব যায় কি? এন্ড্রোজেন। এন্ড্রোজেন কারা? টেস্টোস্টেরন, DHEA, ধিয়া, ডাইহাইড্রোএপিস্টেরন, এগুলো হচ্ছে এন্ড্রোজেন।
এই হরমোনগুলো পুরুষের হরমোন নারীর শরীরে বেশি করে তৈরি হবে এবং নারীর শরীরে ঘুরে বেড়াবে। তার ফলস্বরূপ নারীর শরীরে এবার কি পরিবর্তন আসবে সেটা আমরা পড়বো এই চ্যাপ্টারে। শুরু করছি পিসিওএস। এতক্ষণে যা পড়লাম এগুলো ছিল সায়েন্স একেবারে। এবারে শুরু করছি অ্যাকচুয়াল সাবজেক্ট। পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। দেখুন, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম জম্মু কাশ্মীরে, আমাদের ইন্ডিয়ার জম্মু কাশ্মীরে এর প্রাদুর্ভাব কিরকম? 13.2 থেকে 13.6%, মানে 100 জন মহিলার মধ্যে থেকে 13 জন মহিলারই এই রোগে ভুগছে। জম্মু কাশ্মীরে এর পরিমাণ তবুও কম। দেখুন, আরো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এই দুটোরই 15 থেকে 18% মহিলারা এই রোগের শিকার, এই রোগের ভুগছে। দিল্লিতে এর পরিমাণ হচ্ছে 17.4%। প্রত্যেক 100 জনের মধ্যে 17.5 জন মহিলা এই রোগের প্রকোপে ভুগছে। মহারাষ্ট্রে এর পরিমাণ সবচেয়ে বেশি। ইন্ডিয়াতে মহারাষ্ট্রে এর পার্সেন্টেজ হচ্ছে 22.4%, আর সারা ভারতে 17.4%। দেখুন, আমরা আলোচনা কি করলাম? এই রোগের শুরুটা কোথা থেকে? ইনসুলিন রেসিস্টেন্স থেকে। ইনসুলিন রেসিস্টেন্স কোথা থেকে হয়? স্থূলকায় শরীর থেকে। মহারাষ্ট্রের মহিলারা বা মহারাষ্ট্রে যারা বসবাস করে সাধারণত তারা ইকোনমিক্যালি একটু স্বাচ্ছন্দ্যপূর্ণ হয়, তাই কিনা? আর ইকোনমিক্যালি যাদের স্বাচ্ছন্দ্যতা আছে তাদের কায়িক পরিশ্রম করার প্রবণতাটা কম। কায়িক পরিশ্রম যারা কম করবে তাদের শরীরে কি হবে? স্থূলকায় হবেই। আর স্থূলকায় হয়ে গেলেই ইনসুলিন রেসিস্টেন্স হবে। ইনসুলিন রেসিস্টেন্স হলেই পিসিওএস হবে। এই জন্য তো পিসিওএস সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। জম্মু কাশ্মীরের মানুষেরা একটু কায়িক পরিশ্রম বেশি করে। তারা পাহাড়ে বিভিন্ন পাহাড়ি এলাকায় ঘুরে বেড়ায়। তো পাহাড়ি এলাকায় ঘুরলে বা পাহাড়ি এলাকায় কাজ করলে, পাহাড়ে যদি বাড়ি হয় তাদেরকে কিন্তু একটু বেশি পরিশ্রমী হতেই হয়। আর যারা বেশি পরিশ্রমী হবে তারা কিন্তু এই রোগের শিকার হবে না। তাহলে এই ডেটা থেকে কিন্তু আমরা বুঝতে পারলাম ওই যে বৈজ্ঞানিক ভিত্তি সত্য হলো আমাদের। বেশ, এখানে আমরা কি কি পয়েন্ট আছে আমাদের? ফার্স্ট পয়েন্ট হচ্ছে প্রত্যেক 5 জন নারীর মধ্যে, আমরা এভারেজ কি ধরছি, সারা ভারতে 17.4%, মানে অলমোস্ট 20% বলা যেতে পারে। তাহলে 5 জনের মধ্যে একজন কি পিসিওএস। আর এই জন্যই আমরা বলা হয়েছে প্রত্যেক 5 জন নারীর মধ্যে একজন পিসিওএস এ ভুগছে। ওকে, পয়েন্ট নাম্বার 2, শহরাঞ্চলে এর হার আরো বেশি। শহরাঞ্চল কেন বেশি? শহরাঞ্চলের মানুষদের কায়িক পরিশ্রম করার দরকার কম পড়ে গ্রামাঞ্চলের তুলনায়। গ্রামাঞ্চলের মহিলারা কাজ করে, তাদের পিসিওএস কম। শহরাঞ্চলে এটা বেশি। ওকে, বিশ্বব্যাপী বন্ধ্যাত্বের প্রধান কারণ কিন্তু পিসিওএস। পিসিওএস আমরা কি দেখলাম? যে পিসিওএস এমন একটা রোগ যেখানে স্ত্রীদের শরীরে পুরুষদের হরমোন চলে আসে। আর তার জন্য কি হয়, তাদের যে ডিম্বাণু যে তৈরি হওয়ার ব্যাপারটা, যে ধাপে 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 ডিম্বাণুগুলো, ফলিকলগুলো তৈরি হচ্ছে, এই ফলিকল তৈরি হওয়ার প্রসেসটা ব্যাহত হয়। ফলিকল তৈরি করার জন্য লাগে ইস্ট্রোজেন হরমোন। ইস্ট্রোজেন হরমোনের পরিবর্তে কি চলে আসছে? পুরুষদের হরমোন। পুরুষদের হরমোন তৈরি করতে পারবে এটা? পুরুষদের হরমোন তো সে করতে পারবে না। সেই জন্য কি হয়, তাদের ফলিকলের যে সাধারণ যে বৃদ্ধি, সেই বৃদ্ধিটা ব্যাহত হয়, ডিম্বাণু উৎপাদন হয় না। ডিম্বাণু উৎপাদন না হলে শুক্রাণু কার সাথে মিলিত হবে? বাচ্চা হবে কি? হবে না। বাচ্চা কেন হয় না? তাহলে পিসিওএস আসলে কেন বাচ্চা হয় না? বোঝা গেছে? এই জন্যই পিসিওএস হচ্ছে বন্ধ্যাত্বের প্রধান কারণ আজকাল। ওকে, এটি কোনো গাইনিকোলজিক্যাল সমস্যা নয়, এটি ডায়াবেটিস, স্থূলতা, হৃদরোগ, মানসিক স্বাস্থ্য সমস্যা। দেখো, শুধুমাত্র যে একটা গাইনিকোলজিক্যাল এটা রোগ তা কিন্তু নয়। পিসিওএস এ ডায়াবেটিস হবে, পিসিওএস এ হলে তার হার্ট ডিজিজ হবে, পিসিওএস হলে তার মানসিক সমস্যা হবে। তাহলে অ্যাকচুয়ালি পিসিওএস এ গাইনিকোলজিক্যাল সমস্যার পাশাপাশি অন্যান্য সিস্টেমগুলো ইনভলভ হয়ে পড়ছে, অন্যান্য রোগ এর সাথে যুক্ত হয়ে যাচ্ছে। সেই জন্য একে আমরা ডিজিজ না বলে কি বলছি? পিসিওএস, মানে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। ডিজিজ নয়, আগে বলা হতো পিসিওডি। বর্তমানে সায়েন্স, আধুনিক সায়েন্স একে বলছে কি? পিসিওএস, মানে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ নয়। ওকে, কারণ এটা অনেকগুলো ডিজিজের সমষ্টি। ক্লিয়ার? বেশ, এরপর আমরা কি বলবো? আজকের আধুনিক বিশ্বে জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসের পরিবর্তনের ফলে মহিলারা এক নতুন স্বাস্থ্য ঝুঁকির মুখোমুখি হচ্ছেন, সেটা হলো এই পিসিওএস। ওকে, নেক্সট স্লাইডে আমরা দেখতে পাবো একটা সাধারণ ওভারি, সুস্থ নরমাল ওভারি, সুস্থ মহিলার, আর একটা পলিসিস্টিক ওভারি, অসুস্থ মহিলার ওভারি হচ্ছে এরকম। এটা দুটোর মধ্যে পার্থক্য কি? পার্থক্য আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো, এগুলো কি গোল 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 মতো, ডিমের মতো, এগুলি হচ্ছে সিস্ট। এগুলো হচ্ছে প্রত্যেক মাসে যে একটা করে ফলিকল তৈরি হয়, এগুলো হচ্ছে সেই অপরিণত ফলিকলগুলো, যেগুলো রাপচার হয়নি, রাপচার হওয়ার কথা, ওভুলেশন হওয়ার কথা, এগুলো হচ্ছে ওভুলেশন না হয় এভাবে থেকে গেছে ওভারিতে। বোঝা গেল? তো ওভুলেশন না হয় এভাবে থেকে গিয়ে এগুলো কি হয়ে গেছে? এক একটা সিস্ট হয়ে গেছে। আর অনেকগুলো সিস্ট যখন এখন ওভারির মধ্যে হয়ে যাবে, তখন সেটা আমরা কি বলবো? পলিসিস্টিক ওভারি। ওভারির মধ্যে পলি মানে বহু, সিস্ট আছে।
তাহলে ওভারির মধ্যে যদি বহু সংখ্যক সিস্ট থাকে তখন কি বলবো? পলিসিস্টিক ওভারি। আর তার জন্য যে লক্ষণগুলো হবে সেটা আমরা কি বলবো? পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, মানে PCOS। ওকে, বেশ। এখানে আমরা বলা হয়েছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের ডেফিনিশন। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হলো একটি হরমোনজনিত রোগ যেখানে নারীদের ডিম্বাশয়ে একাধিক সিস্ট তৈরি হয় ও স্বাভাবিক ওভুলেশন ব্যাহত হয় এবং এন্ড্রোজেন হরমোনের ভারসাম্যহীনতা দেখা যায়। রাইট? ওকে, নেক্সট স্লাইডে আমরা দেখব যে এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নামক ডিজিজটার কারণ কি, এর পিছনে কি কারণ ছিল শুরুতে বলবো। তো প্রথম কারণ হচ্ছে জেনেটিক উপাদান, মানে এটা জেনেটিক ডিজিজও হতে পারে, সবার ক্ষেত্রে নয়, তবে জেনেটিক ডিজিজও হতে পারে। জেনেটিক ডিজিজ মানে কি? জেনেটিক ডিজিজ মানে যার মায়ের PCOS থাকবে তার মেয়ের PCOS হওয়ার সম্ভাবনা বাড়বে, তার মেয়েরও PCOS হওয়ার সম্ভাবনা বাড়বে। রাইট? তো PCOS একটা জেনেটিক ডিজিজও হতে পারে। সেকেন্ড কি? ইনসুলিন রেসিস্টেন্স যদি কারোর হয়ে যায়, মানে কারো আগে PCOS ছিল না, সুস্থ মানুষ, কিন্তু সে যে কোনো কারণে হোক স্থূলকায় হয়ে গেল, মোটা হয়ে গেল, ওবেস হয়ে গেল, তো যদি কেউ ওবিস হয়ে যায় তার ইনসুলিন রেসিস্টেন্স হবে। আর ইনসুলিন রেসিস্টেন্স হলে সেখান থেকে PCOS এর সূত্রপাত হতে পারে। আমরা দেখলাম ধাপে ধাপে ইনসুলিন রেসিস্টেন্স হলে ইনসুলিন বেশি হবে, ইনসুলিন বেশি হলে ওভারির উপর প্রভাব ফেলবে, ওভারির উপর প্রভাব ফেলে এন্ড্রোজেন বেশি হবে, এন্ড্রোজেন হলে PCOS হয়ে যাবে, তাই না? আমরা সাইকেলটা দেখলাম তো। সো ইনসুলিন রেসিস্টেন্সও কিন্তু একটা কারণ, মানে PCOS আগে ছিল না, কিন্তু ইনসুলিন রেসিস্টেন্স হওয়ার জন্য PCOS হতে পারে। ইনসুলিন সঠিকভাবে কাজ না করলে শরীরে অতিরিক্ত ইনসুলিন তৈরি হয়, যেটা আমরা বললাম, যা ডিম্বাশয়ে এন্ড্রোজেন তৈরি করে, পুরুষ হরমোন উৎপাদন বাড়ায়, ডিম্বাশয়ে এন্ড্রোজেন হরমোনের উৎপাদন বাড়ায়। পয়েন্ট নাম্বার সি, অতিরিক্ত এন্ড্রোজেন এবার কি করবে? অতিরিক্ত এন্ড্রোজেন যদি হয়ে যায় শরীরে, মানে আমি ইনসুলিন রেসিস্টেন্সও নেই, PCOS নেই, শুধু এন্ড্রোজেন বেশি, অতিরিক্ত এন্ড্রোজেন যদি হয়, মনে করো যে শরীরে কোনো ইনসুলিন রেসিস্টেন্স নেই, PCOS নেই, কিন্তু যে কোনো কারণে হোক না কেন শরীরে এন্ড্রোজেনের পরিমাণ বেড়ে গেছে, তো যদি এন্ড্রোজেনের পরিমাণ বেড়ে যায় সে কিন্তু বাকিগুলোকে ডেকে নিয়ে আসবে। এন্ড্রোজেন পরিমাণ বেড়ে গেলে ও ইনসুলিন রেসিস্টেন্স তৈরি করে, ও ইনসুলিন রেসিস্টেন্স তৈরি হলে আবার ইনসুলিন বাড়বে, ইনসুলিন বেড়ে HBG কমে যাবে, SHBG যেটা, SHBG কমে গেলে আবার সেই PCOS হয়ে যাবে। মানে শুধুমাত্র এই এন্ড্রোজেন বেড়ে গিয়েও কিন্তু PCOS হতে পারে। এবং ফাইনালি লো গ্রেড ইনফ্লেমেশন, শরীরে যদি লো গ্রেড ইনফ্লেমেশন এন্ড্রোজেন উৎপাদন বাড়াতে সাহায্য করে। শরীরে যদি লো গ্রেড ইনফ্লেমেশন চলতে থাকে, ইনফ্লেমেশন মানে হলো প্রদাহ, ছোট করে যদি বোঝাই তাহলে এরকম বলতে পারি যে আমাদের শরীরে যদি কোথাও কেটে যায় বা আঘাত লাগে তাহলে সেই জায়গাটা আমাদের কি হয়? লাল হয়ে যায়, ফুলে যায়, ব্যথা করে, সেটা বলে ইনফ্লেমেশন। আর এইটারই যদি কম পরিমাণ যদি আমাদের শরীরে চলে, সারা শরীরে জেনারেলাইজ লো গ্রেড ইনফ্লেমেশন, সেটা মানে খুব বেশি সিমটোমেটিক হয় না, বোঝা যায় না, কিন্তু শরীরের ভেতরে মনে করো যে লো গ্রেড একটা ইনফ্লেমেশন হয়ে যাচ্ছে, তাহলে ওই লো গ্রেড ইনফ্লেমেশন তো ওভারিত হবে। ওভারিতে যদি লো গ্রেড ইনফ্লেমেশন হয় তাহলে কি হবে? সেখানে বেশি করে এন্ড্রোজেন তৈরি হবে, ইস্ট্রোজেনের পরিবর্তে এন্ড্রোজেন বেশি করে তৈরি হবে। আর এন্ড্রোজেন বেশি করে তৈরি হলে আবার একই ঘটনা সব PCOS কে ডেকে নিয়ে আসবে। ওকে, তার মানে কি জানলাম আমরা? জেনেটিক উপাদানের জন্য PCOS হতে পারে ইনসুলিন রেসিস্টেন্সের জন্য, হতে পারে অতিরিক্ত এন্ড্রোজেনের জন্য, বা লো গ্রেড ইনফ্লেমেশনের জন্য আবার একই কারণে PCOS হতে পারে। নেক্সট স্লাইডে আমরা পুরো প্যাথোফিজিওলজি, যেটা আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি। প্যাথোফিজিওলজি কি? ইনসুলিন রেসিস্টেন্স ফার্স্ট, যে ইনসুলিন রেসিস্টেন্স হলো ইনসুলিন রেসিস্টেন্স হলো। সো প্যাথোফিজিওলজির মধ্যে ফার্স্ট আমরা কি বলবো? যে ইনসুলিন রেসিস্টেন্স হলো। যখন ইনসুলিন রেসিস্টেন্স হবে তখন কি হবে? ইনসুলিনের পরিমাণ বেড়ে যাবে, আমি আগে এক্সপ্লেইন করেছি, মানে হাইপার ইনসুলিনেমিয়া হবে, ইনসুলিনের পরিমাণ বেড়ে গেল। অগ্নাশয় কি মনে করবে? যে ইনসুলিন হয়তো আমি দিতে পারছি না, ওই জন্য আমাদের ইনসুলিন গুলো কাজ করছে না। আসলে ইনসুলিন কাজই করছে না, কিন্তু অগ্নাশয় কি ভাববে? যে আমার ইনসুলিন হয়তো দেওয়া কম হচ্ছে, অগ্নাশয় বেশি করে ইনসুলিন দেবে, ফলে কি হবে? হাইপার ইনসুলিনেমিয়া হবে। আর হাইপার ইনসুলিনেমিয়া হলে থেকা কোষ, এটা টেকা লেখা আছে, অ্যাকচুয়ালি থেকা কোষ বেশি পরিমাণে এন্ড্রোজেন তৈরি করবে। ওকে, আর এন্ড্রোজেনের আধিক্য যখন হবে তখন কি হবে? ফলিকল গঠনে ব্যাহত হবে। ওই ফলিকল গুলো যে প্রাইমারি ফলিকল থেকে সেকেন্ডারি, আর্লি টারশিয়ারি থেকে গ্রাফিয়ান ফলিকল হলো না, তো সেখানে কি হবে? ফলিকল গঠনে ব্যাহত হবে, মানে পুরুষদের হরমোন শরীরে চলে আসছে। ওকে, এরপর ডিম্বাণু তৈরি হবে না, ডিম্বাণু তো তৈরি হয় গ্রাফিয়ান ফলিকল থেকে বের হয়, তো ডিম্বাণু তৈরি হবে না। ডিম্বাণু তৈরি না হলে কি ওভুলেশন হবে না? ডিম্বাণু তৈরি হচ্ছে না, তাহলে ডিম্বপাত হবে কি করে? ডিম্বপাত হবে না, ওভুলেশন হবে না, তাহলে আর তাছাড়া সাথে কি আভ্যন্তরীণ হরমোনের ভারসাম্যহীনতা। অভ্যন্তরে কি হরমোন থাকার কথা? এস্ট্রোজেন, প্রোজেস্টেরন থাকার কথা, হ্যাঁ, LH, FSH থাকার কথা, কিন্তু কি চলে আসছে? পুরুষদের হরমোন চলে আসে। আর পুরুষদের হরমোন চলে আসলে বাকিগুলোর ব্যালেন্স ব্যাহত হবে, মানে স্বাভাবিক যে রেশিওতে স্থিতি হরমোনগুলো শরীরে থাকলে সাইকেলটাকে স্বাভাবিকভাবে চালাতে পারে, সেই সাইকেলটাকে ডিসরাপশন হবে,
সাইকেলটা ভেঙে যাবে। ওকে, এরপর কি হবে, ঋতুচক্র অনিয়মিত হওয়া শুরু হবে। এটাই তো মেন পিসিওএস এর প্রধান লক্ষণ, যে ঋতুচক্রটা অনিয়মিত আর প্রেগনেন্সি আসছে না, এটাই তো মেন কমপ্লেইন হয়। ইনফার্টিলিটি, প্রেগনেন্সি হবে না, তার সাথে হার্সুটিজম দেখা যাবে। হার্সুটিজম এবং একনি। হার্সুটিজম মানে কি? হার্সুটিজম মানে হচ্ছে আমাদের শরীরে যে গফ, দাড়ি, এগুলো কিসের জন্য হয়েছে? টেস্টোস্টেরনের জন্য, আমাদের এন্ড্রোজেনের জন্য, তাই তো? এগুলো হচ্ছে এন্ড্রোজেনের লক্ষণ, পুরুষদের শরীরে রয়েছে। কিন্তু একটা স্ত্রীর দেহে যদি এন্ড্রোজেনের পরিমাণ বেড়ে যায়, স্ত্রীর দেহে যদি পুরুষ হরমোন চলে আসে, তাহলে তার শরীরেও কিন্তু এরকম দাড়ির একটা লক্ষণ চলে আসবে। মানে কি, তার শরীরে গালের মধ্যে যে লোমগুলো, সেই লোমের ঘনত্বটা বেড়ে যাবে। দাড়ি নিশ্চয়ই গজাবে না, কিন্তু লোমের ঘনত্ব বেড়ে যাবে এবং গোফের ঘনত্ব বেড়ে যাবে। মানে এই জায়গাগুলোকে কালো দেখা যাবে, লোমের মতো বোঝা যাবে যে ডার্ক হয়ে গেছে, রাইট? সেই কন্ডিশনটাকে বলা হয় হার্সুটিজম। আর একনি মানে হচ্ছে ব্রণ, যে ব্রণ যে বের হয়। আমরা যে যখন ছোট ছিলাম, 14 বছর 15 বছর বয়সে, তখন খুব ব্রণ বেরোতো। হঠাৎ করে সেই সময় কি হয়, একটা ছেলে যখন পুরুষে পরিণত হয়, তখন তার দেহে টেস্টোস্টেরন লেভেলটা বেড়ে যায়। টেস্টোস্টেরন লেভেলের ওই বাড়তি কারণের জন্য একনিটা বেরোতো, তখন ওই ব্রণটা বেরোতো। এখন কি হচ্ছে, স্ত্রীদের শরীরে পিসিওএস এর জন্য পুরুষদের হরমোন বেড়ে যাচ্ছে, আর পুরুষদের হরমোন বলে কি হবে, একনি হবে। তো সেই জন্যই তো একনি হয়। ওকে, তার সাথে সাথে পলিসিস্টিক ওভারিস হবে, একাধিক অসমাপ্ত ফলিকল ও সিস্ট জমা হয় ওভারিতে। ওই যে প্রত্যেক মাসে মাসে একটা করে ফলিকল তৈরি হওয়ার কথা, সেই ফলিকলগুলো তৈরি হওয়া শুরু হচ্ছে, কিন্তু ফাইনালি ওটা গিয়ে যে ফলিকলটা ফেটে যাবে, ডিমটা বেরিয়ে যাবে, এই যে প্রসেসটা হওয়ার দরকার, সেই প্রসেসটা হচ্ছে না। ফলিকল তৈরি হচ্ছে, অসমাপ্ত ফলিকল থেকেই যাচ্ছে ওভারিতে, ফাটছে না। প্রত্যেক মাসে একটা করে তৈরি হচ্ছে, থেকেই যাচ্ছে, প্রত্যেক মাসে একটা করে তৈরি হচ্ছে, থেকেই যাচ্ছে। ওই জমা হওয়া ফলিকলগুলো কি, ওগুলোকে একটা সিস্ট তৈরি হবে, ওই সিস্ট গুলোই তো পলিসিস্টিক ওভারি তৈরি করছে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে প্যাথোফিজিওলজি। নেক্সট, এই রোগের লক্ষণ কি? পিসিওএস হলে পুরুষদের হরমোন শরীরে বেড়ে যায়, আর পুরুষদের হরমোন বাড়লে কি হবে, অনিয়মিত ঋতুস্রাব হবে, বা ঋতুস্রাব বন্ধই হয়ে যাবে, তাই না? ঋতুস্রাব বন্ধ হয়ে যাবে। আচ্ছা, নেক্সট, চুল পড়া বা পুরুষদের মতো টাক হওয়া। এই চুল পড়া বা পুরুষদের মতো টাক কেন হয়? এর কারণ হচ্ছে, যে সমস্ত পুরুষদের টাক থাকে, তাদের সাধারণত শরীরে টেস্টোস্টেরন লেভেল বেশি হওয়ার জন্য হয়। ওকে, তার মানে এই নয় যে যাদের টাক আছে সবারই টেস্টোস্টেরন লেভেল হাই, এটা নয়। তো টেস্টোস্টেরন লেভেল যদি কারো হাই হয়, তার কিন্তু তার টাক পড়বে, এটা কিন্তু হয়ে থাকে। এবার স্ত্রীদের দেহে কি হচ্ছে, স্ত্রীদের দেহে পিসিওএস এর জন্য টেস্টোস্টেরন লেভেল বেড়ে যাচ্ছে, আর তার জন্য কি হবে, তাদের শরীরে টাক পড়ে যাবে, তাদের মাথায় টাক পড়ে যাবে। তো এখানে পুরুষদের যেটা টেস্টোস্টেরনের জন্য হয়, ওই একই এফেক্ট স্ত্রীদের দেহ দেখা যাবে, কারণ টেস্টোস্টেরন বেড়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, মুখ বা শরীরের অতিরিক্ত লোম। আমাদের এই যে অতিরিক্ত লোমের, আমাদের লোমগুলো আমাদের দাড়িতেই পরিণত হয়েছে, তো আমাদের দাড়ির কারণ কি, টেস্টোস্টেরন। তো এখন স্ত্রীদের দেহে যেহেতু টেস্টোস্টেরন বেড়ে যাচ্ছে, সেই জন্য এই যে ব্রণ দেখা যাবে, আর এই যে গফের মতো, গফ তো না, এগুলো কি হার্সুটিজম। দাড়ি বা গফ আমরা স্ত্রীদের ক্ষেত্রে বলবো না, কি বলবো, হার্সুটিজম হবে, মানে দাড়ি গফের মতো বেশি করে লোম গজাবে, রাইট? তাহলে হার্সুটিজম দেখা যাবে, ব্রণ দেখা যাবে, ওজন বৃদ্ধি পাবে, ওবেসিটি হবে, ওজন বৃদ্ধি পাবে। আমাদের থেকে, স্ত্রীদের থেকে আমাদের শরীরের গঠন বেশি সুঠাম, বেশি মাস্কুলার। আমরা কেন বেশি মাস্কুলার, কেন আমাদের শরীর গঠন সুঠাম? তার কারণ হচ্ছে আমাদের শরীরে টেস্টোস্টেরন লেভেল হাই। টেস্টোস্টেরন লেভেল যদি হাই হয়, তাহলে আমাদের শরীর কি হবে, বেশি মাস্কুলার হবে। স্ত্রীদের শরীরে যখন টেস্টোস্টেরন লেভেল বেশি হবে, ওদের শরীরও তখন কি করবে, টেস্টোস্টেরন ওজন বাড়ানোর চেষ্টা করবে, আর ওদের ওজন না বাড়িয়ে কি হবে, ফ্যাটকে বেশি বাড়িয়ে দেবে, মাস্কুলার বডিতে না করে বেশি পরিমাণ ফ্যাটও বাড়াবে। ওকে, গর্ভধারণের সমস্যা হবে। গর্ভধারণের সমস্যা তো হবেই, কারণ আমরা কি দেখলাম, যে ফলিকল গুলো যে ধাপে ধাপে তৈরি হয়, সেই ধাপে ধাপে ফলিকল তৈরি হওয়ার প্রসেসটা ব্যাহত হচ্ছে। ফলিকল যেহেতু তৈরি হচ্ছে না ধাপে ধাপে, তাহলে ওর মধ্যে ডিম্বাণুটাও তৈরি হচ্ছে না। ডিম্বাণু তৈরি না হলে শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হতে পারবে না, বাচ্চাও হবে না। কি হবে, গর্ভধারণের সমস্যা হবে। ওকে, ওভারিতে সিস্ট হবে। ওই প্রত্যেক মাসে যে ওভারিতে যে ডিমগুলো তৈরি হওয়ার কথা, সেই ডিমগুলো তৈরি হয়ে ফেটে গিয়ে যে ওভুলেশন হওয়ার কথা, সেই ওভুলেশন হচ্ছে না, তাহলে ডিমগুলো ওখানে জমা থেকে যাচ্ছে, জমা থেকে কি হবে, ওভারিতে সিস্ট তৈরি হবে। ওকে, আচ্ছা, মুড সুইং ও ডিপ্রেশন দেখা যাবে। এটা মুড সুইং এটা কারণ হয়, কারণ স্ত্রীদের প্রত্যেক মাসে মাসে একবার করে মেনস্ট্রুয়েশন হয়, এবং মেনস্ট্রুয়েশন হলে তারা কিন্তু একটা স্বস্তি পায়, যে আমার এই মাসে কোনো কিছু ঘটেনি, আমি প্রেগনেন্ট নই। ওটা একটা তাদের কিন্তু নিউজও, শরীরের তো একটা সাইক্লিক্যাল ব্যাপারটা চলেই, কিন্তু তাদের কাছে কিন্তু একটা খবরের মতো যে আমি এই মাসে প্রেগনেন্ট হয়নি, এটা ওদের কিন্তু স্বস্তি প্রদান করে। এখন যদি কারো 2 মাস ধরে মেনস্ট্রুয়েশন না হয়, তখন কিন্তু মনের মধ্যে একটা
জল্পনা শুরু হয়ে যায় যে আমি প্রেগনেন্ট হয়ে গেলাম না, তো তারা কিন্তু টেস্ট করে ইউরিন নেগেটিভ, অথচ মেনস্ট্রুয়েশনও হচ্ছে না, তখন তারা কিন্তু একটা ডিপ্রেশনের মধ্যে পড়ে যায়। শুধু এটা তো সাইকোলজিক্যাল প্রবলেম, এর সাথে সাথে আবার ওই এন্ড্রোজেন হরমোনের পরিমাণও বেশি, তার জন্য কিন্তু সাইকোলজিক্যাল একটা পরিবর্তন আসে। এই মেনস্ট্রুয়েশন হচ্ছে না এটা জেনেও আসে, প্লাস ইন্টারনালি হরমোনের মাধ্যমেও ঘটে, রাইট? এই জন্য কিন্তু তারা একটা মুড সুইং বা ডিপ্রেশনের মধ্যেও ভুগতে থাকে। এরপরে ডায়াগনোসিস কিভাবে করবো, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। পিসিওএস আমরা কিভাবে ডায়াগনোস করবো? পিসিওএস ডায়াগনোস করার জন্য রটারডাম নামক একজন ব্যক্তি ছিলেন, তিনি একটা শর্ত দিয়েছিলেন যে পিসিওএস এর এই 4টা শর্ত আছে, এর মধ্যে দুটো যদি মিলে যায়, 4টা শর্তের মধ্যে দুটো যদি মিলে যায় তাহলে পিসিওএস হয়েছে বলে ধরে নিতে হবে, রাইট? শর্ত কি কি? শর্ত হচ্ছে 1 নাম্বার শর্ত দিয়েছিলেন তিনি যে অনিয়মিত বা অনুপস্থিত ঋতুস্রাব। এটা তো হয়ই, অনিয়মিত ঋতুস্রাব মাসে মাসে হচ্ছে না, 2 মাস পর, কখনো 3 মাস পর হচ্ছে কিন্তু 2-3 মাস পর পর, বা অনুপস্থিত নেই, 6 মাস ধরে নেই, যে কোনো একটা হতে পারে। এর সাথে হাইপার অ্যান্ড্রোজেনিজম, ক্লিনিক্যাল হোক বা ল্যাব ভিত্তিক হোক, যদি এই দুটো থাকে তাহলে আমরা বলবো যে হ্যাঁ পিসিওএস আছে। হাইপার অ্যান্ড্রোজেনিজম মানে অ্যান্ড্রোজেন হরমোনের পরিমাণ বেশি। আমরা যদি সিরাম অ্যান্ড্রোজেন টেস্ট করি, ব্লাডের মধ্যে অ্যান্ড্রোজেনের মাত্রা টেস্ট করি, সেখানে যদি দেখি যে অ্যান্ড্রোজেন লেভেলের পরিমাণ বেশি, মানে ল্যাব ভিত্তিক পরীক্ষার কথা বলছি, তাহলে কি ধরে নিতে হবে আমাদেরকে যে হ্যাঁ তার পিসিওএস আছে। একটা মেনস্ট্রুয়েশন হচ্ছে না রেগুলারলি, মাসে মাসে হচ্ছে না, বা 6 মাস পর সময় ধরে বন্ধ হয়ে আছে, তারপর অ্যান্ড্রোজেন টেস্ট করে দেখলাম অ্যান্ড্রোজেন লেভেল হাই, তার মানে কি পিসিওএস আছে, ডায়াগনোসিস হয়ে গেল। এছাড়া ক্লিনিক্যালও হতে পারে। ক্লিনিক্যাল মানে হাইপার অ্যান্ড্রোজেনিজম, মানে অ্যান্ড্রোজেনের পরিমাণ শরীরে বেশি হয়ে গেলে তার যেগুলো লক্ষণ হয়, সেই লক্ষণগুলো যদি তার শরীরে থাকে তাহলে আমাদের কি ধরতে হবে? পিসিওএস হয়েছে। ওকে। নাম্বার 3, ওভারিতে 12টির বেশি সিস্ট অথবা ওভারি ভলিউম 10 ml বেশি যদি হয়। আমরা ইউএসজি যদি করাই, পেশেন্টের যদি ইউএসজি করাই, তার মধ্যে কিন্তু ওভারি বলে একটা পয়েন্ট, একটা ওভারি থাকবে, আর ওভারিতে কিন্তু ওভারির সাইজ লেখা থাকে যে ওভারি কত সিসি বা কত এমএল। যদি দেখা যায় যে ওভারির সাইজ 10 ml এর বেশি বা 10 সিসির বেশি, ওটা সিসিতেই সাধারণত বেশি লেখা থাকে, তো যদি 10 সিসি এর বেশি যদি সাইজ হবে বা মিলিমিটার কিউবে লেখা থাকে এরকম ভাবে 10 মিলিমিটার কিউব, এই তিনটার মধ্যে একটা থাকবে, হয় এমএল থাকবে বা সিসি থাকবে, বা সিসি থাকলে তো এমএল থাকবে না, মিলিমিটার কিউব থাকবে না, মিলিমিটার কিউব তো ভুল বলে ফেলেছি। সিসি মানে তো সেন্টিমিটার কিউব। ওকে, তো যদি এমএল থাকে বা সিসি থাকে মানে সেন্টিমিটার কিউব থাকে 10 থেকে বেশি, তাহলে আমরা কি বুঝতে হবে যে ওভারিটা বড় হয়ে গেছে। ওভারি সাধারণত সাইজ বিলো 10 থাকা উচিত, 10 বা বিলো 10 বা 10 এর থেকে কম। যদি 12 সিসি হয়ে যায় ওভারি, তার মানে ওভারিটা বড় হয়ে গেছে। ওভারি কেন বড় হয়েছে? আমাদের সিস্ট আছে বলে বড় হয়েছে, তাই কি না? ওটা আমাদের কি বোঝায় যে আমরা কি ডায়াগনোস করতে আছি? পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। তো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমকে তো সিস্ট বাড়বে না, তো সিস্ট যদি কোনো ওভারিতে বেশি থাকে তাহলে তার সাইজটা বড় হয়ে যাবে। তাহলে ওভারির সাইজ যদি 10 এর বেশি হয়, অথবা যদি এরকম হয় যে ওভারিতে 12টার বেশি সিস্ট রয়েছে, ওভারিতে 12টার বেশি সিস্ট রয়েছে, তাহলে কি বুঝবো যে পিসিওএস হয়েছে। ওকে। 4 নাম্বার ক্রাইটেরিয়া, হরমোন টেস্ট। এই যে হরমোনগুলো এলএইচ, এফএসএইচ, এলএইচ মানে লিউটিনাইজিং হরমোন, এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন, টেস্টোস্টেরন মানে এই যে সেই অ্যান্ড্রোজেনের কথা বলছিলাম, অ্যান্ড্রোজেন, ডিএইচএ, জিয়া, এটাও অ্যান্ড্রোজেন। তো এই অ্যান্ড্রোজেনের পরিমাণ যদি বেশি হয়, এটা যদি বেশি হয়, এটা যদি বেশি হয়, আচ্ছা এলএইচ যদি বেশি হয়, এফএসএইচ যদি কমে যায়, তাহলে আমরা বুঝতে হবে কি হচ্ছে পিসিওএস আছে। বা ইনসুলিনের হরমোন কি হবে? ইনসুলিন হরমোনের পরিমাণ বেড়ে যাবে স্বাভাবিক থেকে, আমরা সব এগুলো দেখেছি। বা গ্লুকোজ লেভেল বেড়ে যাবে। ওকে। সাধারণত এখানে খুব একটা ইম্পর্টেন্ট ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া হচ্ছে এই দুটোর রেশিও, এই দুটোর অনুপাত। সাধারণত কি হয়, এলএইচ কম থাকে শরীরে আর এফএসএইচ বেশি থাকে, মানে এই দুটো রেশিও যদি করে, এটা যদি কম হয়, এটা বেশি হয়, ধরো এটা 1, এটা তো 2, তাহলে কি হবে? লেস দেন 1 হবে না? 1/2 মানে কি? হাফ মানে কি একের থেকে কম। তাহলে সাধারণত এফএসএইচ বাই এলএইচ মানে এই দুটোর ভাগফল লেস দেন 1 হয়, একের থেকে কম হওয়া উচিত, 0.8, 0.7 যাই হোক না কেন, এলএইচ কম থাকবে, এফএসএইচ বেশি হবে, নিচেরটা বেশি উপরটা কম, তার মানে কি এই দুটোর ভাগফল একের থেকে কম। এটা সাধারণত হয়, সুস্থ মানুষের ক্ষেত্রে হয়। কিন্তু পিসিওএস এর ক্ষেত্রে কি দেখা যায় যে এলএইচ এর পরিমাণটা অনেক বেশি এবং এফএসএইচ এর পরিমাণটা কম। ধরে নাও এটা ধরে নাও 16, এটা ধরে নাও 4, তাহলে এর ভাগফল কত? 4, একের থেকে বেশি কিনা? তাহলে এলএইচ যদি 16 হয় আর এফএসএইচ যদি মাত্র 4 হয়, তাহলে এটা নিশ্চিত আমরা বলতে পারি পিসিওএস। ওকে।
এবং সর্বশেষে আরেকটা টেস্ট করানো উচিত যে এই থাইরয়েড এবং প্রোল্যাকটিন এই দুটো হরমোনের লেভেলও চেক করা উচিত। কেন? কারণ এতক্ষণে যে আমরা আলোচনা করলাম পিসিওএস এর যে লক্ষণগুলো হয়, মানে মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে আছে, হ্যাঁ, অন্যান্য যে সমস্যাগুলো, প্রোল্যাকটিন হাই হলেও সেই সমস্যা হতে পারে। তাহলে আমরা পিসিওএস বলে ট্রিটমেন্ট করছি অথচ কোনো রেজাল্ট পাচ্ছি না, এটা হতে পারে যে প্রোল্যাকটিন আসলে হাই। তো সেই জন্য পিসিওএস এর ট্রিটমেন্ট করার আগে আমাদেরকে এটাও কিন্তু বাদ দিতে হবে যে প্রোল্যাকটিন আবার হাই হয় নাই, তো প্রোল্যাকটিন যদি হাই হয়ে থাকে তাহলে তো এই সমস্যাগুলো আসতে পারে। তো প্রোল্যাকটিন চেক করে দেখলাম না, প্রোল্যাকটিন ঠিক আছে, তবুও এই সমস্যাগুলো, তার মানে কি পিসিওএস, তখন আমরা পিসিওএস বলতে পারি। বা এরকম হতে পারে থাইরয়েড যদি ডিস্টার্ব হয়, থাইরয়েড হাইপার বা হাইপো দুটোই হোক না কেন, কম বা বেশি যাই হোক না কেন, দুই ক্ষেত্রেই কিন্তু এগুলো সিমটম দেখা যাবে। তো পিসিওএস এর সিমটমের সাথে মিল হবে এরকম দুটো রোগ কি, থাইরয়েডের মানে থাইরয়েড ডিসফাংশন আর হাইপার প্রোল্যাকটিনেমিয়া, মানে প্রোল্যাকটিন হাই হয়ে যাওয়া। তো এই জন্য এই দুটোকে, থাইরয়েড এবং প্রোল্যাকটিন দুটোকে চেক করে নিতে হবে এই দুটো আবার ঠিক আছে কিনা। এই দুটো যদি ঠিক থাকে, তার সত্ত্বেও যদি এগুলো সবকিছু থাকে ঠিকঠাক, তার মানে পিসিওএসই হয়েছে। ওকে, বেশ, ডায়াগনোসিস আমাদের এখানে শেষ হলো। এবার আমরা আসবো ফাইনাল ট্রিটমেন্ট প্রসেসে। এখানে কিন্তু ট্রিটমেন্ট দুটো ভাবে করতে হয়। এক, যেহেতু প্রেগনেন্সি পেশেন্ট চাইতে পারে, আবার প্রেগনেন্সি নাও চাইতে পারে। তো পেশেন্ট যদি প্রেগনেন্সি না চায় তাহলে তার ট্রিটমেন্ট আলাদা, আর পেশেন্ট যদি প্রেগনেন্সি চায় সেক্ষেত্রে তার ট্রিটমেন্ট কিন্তু আলাদা। তো আমরা প্রথমে আলোচনা করবো, পেশেন্ট মনে করুন প্রেগনেন্সি চাইছে না, আনম্যারিড গার্ল, তার পিসিওএস হয়ে গেছে, সে প্রেগনেন্সি তো চাইছে না, বা কারোর ফ্যামিলি কমপ্লিট, সে চাইছে না প্রেগনেন্সি, বা কারোর 6 মাস আগে বা 1 বছর আগে একটা সন্তান হয়েছে, সে প্রেগনেন্সি চাইছে না, সেই ক্ষেত্রে তার ট্রিটমেন্ট কিভাবে করবো? সেক্ষেত্রে তার ট্রিটমেন্ট করতে হবে এইভাবে। দেখুন, প্রথম তো পিসিওএস এর ট্রিটমেন্টের ফার্স্ট এবং ফরমোস্ট জীবনধারা পরিবর্তন করতে হবে। কারণ আমরা দেখেছি, এর একদম গোড়ায় গিয়ে দেখেছি যে পিসিওএস এর মূল কারণ কিন্তু ওবেসিটি, স্থূলতা, মোটা হয়ে যাওয়া। তো জীবনধারা পরিবর্তন করতে হবে, খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। ওকে, লাইফস্টাইল কিভাবে মডিফিকেশন করতে হবে, এর জন্য কি কি এক্সারসাইজ করতে হবে সেটা আমি অন্য ভিডিওতে দেখাবো। এর জন্য ডায়েট চার্ট আলাদা করে বানাতে হবে। ওকে, ওজন কমাতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বলতে লো কার্বোহাইড্রেট খাবার খাবে, কারণ ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা, কার্বোহাইড্রেট খেলে তো ডায়াবেটিস বাড়বে, ডায়াবেটিস থেকেই তো পিসিওএস হচ্ছে। এবং ফাইবার ইনটেক বাড়াতে হবে। ওকে, ফাইবার বেশি করে খেতে হবে, কার্বোহাইড্রেট কম। এগুলো হচ্ছে সবই কি ঔষধ ছাড়া ট্রিটমেন্ট। এগুলো সব বলতে হবে, পেশেন্টকে করাতে হবে, কিন্তু ঔষধ ছাড়া এগুলো, তাই না? এবার ঔষধ কি দেবো? এর অ্যাকচুয়াল ঔষধ যেটা, সেটা হলো কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিলস। কম্বাইন্ড মানে যার মধ্যে এস্ট্রোজেন এবং প্রজেস্টেরন দুটোই থাকবে, মুখে খাওয়ার ট্যাবলেট যার মধ্যে এস্ট্রোজেন এবং প্রজেস্টেরন দুটোই আছে, আর কন্ট্রাসেপটিভ পিলস মানে গর্ভনিরোধক বড়ি। কারণ গর্ভনিরোধক যেগুলো বড়ি অ্যাকচুয়াল, সেগুলো দিয়েই কিন্তু পিসিওএস এর ট্রিটমেন্ট হয়। এখন প্রশ্ন হলো, কেউ যদি প্রেগনেন্সি না চায়, তার জন্য তো এই বড়িটা ঠিক আছে। কন্ট্রাসেপটিভ পিল মানে কি বাচ্চা আসবে না, তাই তো? তাহলে যে প্রেগনেন্সি চাইছে না তার জন্য কন্ট্রাসেপটিভ পিল দিতে পারবো, কিন্তু যে প্রেগনেন্সি চাইছে, আমি আমার পিসিওএস আছে ঠিক আছে, কিন্তু প্রেগনেন্সি চাইছি, তাহলে তো এই ট্যাবলেট তাকে দিতে পারবো না। পারবো কি? সেই জন্য এই ট্রিটমেন্ট দুটো আলাদা। কারণ আমরা প্রেগনেন্সি পিসিওএস এর ট্রিটমেন্টে ওরাল কন্ট্রাসেপটিভ পিল ব্যবহার করি, আর পিল ব্যবহার করলে প্রেগনেন্সি আসবে না। সেই জন্যই প্রেগনেন্সি চাইলে তার ট্রিটমেন্ট আলাদা, না চাইলে তার ট্রিটমেন্ট আলাদা। ওকে ওকে, সো এখানে কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল ইউজ করবো। কোন নাম? কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিলস মার্কেটে 1000 প্রকার রয়েছে, তার মধ্যে সবচেয়ে ভালো যেটা সেটা ব্যবহার করতে হবে। আমি যেটা প্রেফার করি সেটা হলো মাই পিল ট্যাবলেট মাই পিল। ওকে, এই মাই পিল ট্যাবলেট এর মধ্যে এস্ট্রোজেন এবং প্রজেস্টেরন রয়েছে, এমন রেশিওতে সুন্দরভাবে রয়েছে যাতে করে এই পিসিওএস এর যে সমস্যাগুলো, ঠিক আছে, সবগুলো যেন কারেক্ট হয়। ওকে, এর সাথে আমি যেটা আরেকটা ঔষধ পেশেন্টকে প্রেসক্রাইব করি, সেটা হলো হ্যাঁ, সেলি হেলথ মায়ো। এর মধ্যে রয়েছে আইনোসিটল, কাইরোডি আইনোসিটল এবং মায়ো আইনোসিটল। এই সেলি হেলথ মায়ো বলে একটা সেচে পাউডার হয়, ওটাকে জলের মধ্যে গুলে খেতে বলতে হবে, একটা করে সেচে প্রতিদিন 3 মাস অন্তত পক্ষে। ওকে, আর মাইপিলও তাই, 3টে সাইকেল কমপ্লিট করতে হয় অ্যাটলিস্ট, মানে 3টা মাসিক চক্র, 3টা স্ট্রিপ সে খাবে, 3টা পাতা খাবে। ওকে, আচ্ছা, মাইপিল খাওয়ার নিয়ম কি? মাইপিল খাওয়ার নিয়ম হচ্ছে, যেদিন থেকে পেশেন্টের মেনস্ট্রুয়েশন হবে সেটাকে বলা হয় কি ডে 1, তাই না? সেটা বলতে হয় ডে 1। তো সেই ডে 1 থেকে মাইপিল নেওয়া শুরু করবে, একটা করে ট্যাবলেট, ওর মধ্যে স্ট্রিপের মধ্যে 21টা ট্যাবলেট থাকে। তো ডে 1 থেকে সে প্রতিদিন রাত্রে একটা করে
ট্যাবলেট খেয়ে যাবে 21 দিন পর্যন্ত, ডে 1 থেকে ডে 21। তারপরে সে 7 ডেজ একটা গ্যাপ দেবে, 7 ডেজ মাইপিল খাবে না। তারপরে 7 ডেজ পরে আবার নতুন একটা স্ট্রিপ নেবে, আবার শুরু করবে ডে 1 থেকে ডে 21। তারপরে আবার 7 দিন গ্যাপ দিবে, আবার ডে 1 থেকে ডে 21। ওকে, এভাবে 3টা সাইকেল যদি কমপ্লিট করে তাহলে পিসিওএস এর সিমটমস গুলো অনেক কমে আসবে। রাইট, এটা হলো প্রেগন্যান্সি না চাইলে সেক্ষেত্রে ম্যানেজমেন্ট মাইপিল এবং সেলি হেলথ মায়োদি। যদি কেউ প্রেগন্যান্সি চায় সেই ক্ষেত্রে আমরা কিভাবে ট্রিটমেন্ট করব? ওকে, প্রেগন্যান্সি চাইলে সেই ক্ষেত্রে এদের তো মূল সমস্যা ডিম্বাণু তৈরি হয় না, তাই না? ডিম্বাণু হয় না। তো যদি ডিম্বাণু তৈরি না হয়, ডিম্বাণু তৈরি করার জন্য আমাদেরকে ওভুলেশন ইন্ডাকশন করার জন্য, মানে ডিম্বাণু আনার জন্য আমাদেরকে আলাদা করে ঔষধ দিতে হয়। সেটা কি? সেটা হলো এই যে ওভুলেশন ইন্ডাকশন করার জন্য বা গর্ভধারণের জন্য হচ্ছে ক্লোমিফেন সাইট্রেট। ক্লোমিফেন সাইট্রেটের ট্যাবলেট পাওয়া যায় 50 mg বা 100 mg, সেগুলো খেতে বলতে হয়। বা লেট্রোজল ট্যাবলেট, এই লেট্রোজল ট্যাবলেট খেতে বলতে হয়। ওকে, তো এই লেট্রোজল ট্যাবলেট লোকালি কি নামে পাওয়া যায় আপনার সেটাই নেবেন, কিন্তু লেট্রোজল ট্যাবলেটে 2.5 mg হয়। আর এই 2.5 mg খেতে হয় কিভাবে সেই নিয়মটা বলছি। ধরে নাম ট্যাবলেট লেট্রোজল, লেট্রোজল কিভাবে খাবে? ট্যাবলেট লেট্রোজল 2.5 mg খেতে হবে ওডি পিসি একটা করে খাওয়ার পরে ডে 3 থেকে ডে 7। ওকে, ডে 3 থেকে ডে 7 মানে 5 দিন। কিন্তু যেদিন মেনস্ট্রুয়েশন হবে সেই দিনটা বাদ, তারপরের দিনটা বাদ, তারপরের দিন থেকে শুরু করতে হবে। ডে 3 থেকে 7 নম্বর দিন পর্যন্ত খাবে, 5 দিন 5টা ট্যাবলেট খেতে হবে। অনেক সময় কাউকে দিনে 2টো করে ট্যাবলেট দেওয়ার দরকার হতে পারে, সেটা বডি ওয়েটের উপর নির্ভর করবে। ওকে, আর পিসিওএস এর মাত্রার উপর নির্ভর করবে। তাছাড়া ক্লোমিফেন সাইট্রেট আমরা দিতে পারি। ক্লোমিফেন সাইট্রেটের 50 mg ট্যাবলেট হয়, এটা আমরা দিতে পারি। সাধারণত আমরা লেট্রোজলটাকে বেশি ব্যবহার করে থাকি। ওকে, আচ্ছা, এবারে হার্সুটিজম বা ব্রণ কমাতে। হার্সুটিজম তো হচ্ছেই, মানে সেই গবদাড়িগুলো হচ্ছে গবদাড়ির মতো, গবদাড়ির মতো হার্সুটিজম যে হয়, একনি যে ব্রণ যে বেশি হয়, সেই ব্রণ কমাতে কি করতে পারি? ব্রণ কেন হচ্ছে? ব্রণ তো হচ্ছে পুরুষের হরমোনের জন্য। স্ত্রীদের দেহে পুরুষের হরমোনের আধিক্যের জন্য ব্রণ হচ্ছে, তার জন্য গবদাড়ি আসছে। তো সেটাকে যদি আমরা কমাতে পারি, পুরুষ হরমোনের পরিমাণটা যদি কমাতে পারি, তাহলে এই ব্রণ বা হার্সুটিজম কমে যাবে। পুরুষ হরমোন কমানোর জন্য উপায় কি? অ্যান্টি এন্ড্রোজেন ব্যবহার করা। ওটা তো এন্ড্রোজেন, তার বিরোধী কি? অ্যান্টি এন্ড্রোজেন। নাম কি? স্পাইরোনোল্যাকটন। এই যে স্পাইরোনোল্যাকটন, এটা সাধারণত কিডনির ঔষধ হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু এর একটা ব্যবহার হলো এটা, এন্ড্রোজেনের পরিমাণ যদি কারো বেশি হয়ে যায়, তাকে স্পাইরোনোল্যাকটন ট্যাবলেট দিলে তার এন্ড্রোজেনের পরিমাণ কমে যাবে। এন্ড্রোজেনের পরিমাণ কমে গেলে হার্সুটিজম এবং ব্রণ কমে যাবে। ওকে, বেশ। এবং ফাইনালি আমরা আসছি ইনসুলিন রেসিস্টেন্স কমাতে। ইনসুলিন রেসিস্টেন্স কমাতে কি করব? ইনসুলিন রেসিস্টেন্স কমানো মানে কি? ইনসুলিন কাজ করতে পারছিল না। ইনসুলিন কি কাজ করে? সুগারকে, গ্লুকোজকে কোষের ভেতরে ঢোকায়। সেই কাজে হেল্প করবে কে? মেটফরমিন। এটা তো সুগারের ঔষধ। কিন্তু তো যেহেতু পিসিওএস পেশেন্টদের একটা ইনসুলিন রেসিস্টেন্স থাকেই, কারণ ইনসুলিন রেসিস্টেন্স কিন্তু পরোক্ষভাবে চলেই আসে। ইনসুলিন রেসিস্টেন্স থাকবেই পিসিওএস থাকলে। সে ডায়াবেটিক নাও হতে পারে, সুগার লেভেল খুব বেশি হাই নাও হয়ে যেতে পারে, কিন্তু ইনসুলিন রেসিস্টেন্স কিন্তু থাকবে। ইনসুলিন রেসিস্টেন্স থাকলে, সেটা যদি বেশি পরিমাণে হয়, তখন আমাদেরকে মেটফরমিন নামক যে সুগারের ঔষধ, সেটা ব্যবহার করতে। মেটফরমিনের 500 mg ট্যাবলেট পাওয়া যায়। সাধারণত একটা করে ট্যাবলেট দিলেই যথেষ্ট। দুপুরবেলা খাওয়ার আগে একটা ট্যাবলেট 500 mg। ওকে, তো এই হলো পিসিওএস এর ম্যানেজমেন্ট। এবার আমরা আসি আমাদের ফাইনাল লাস্ট স্লাইড। তো লাস্ট স্লাইড আমরা আলোচনা করব পিসিওএস এর কমপ্লিকেশনস। পিসিওএস যদি কারো হয়ে যায় এবং লং টার্ম থাকে, পিসিওএস আমাদের শরীরে লং টার্ম থাকলে মা বোনদের কি কি সমস্যা হতে পারে। পিসিওএস এর কমপ্লিকেশনস মানে পিসিওএস যদি লং টার্ম ধরে আমাদের শরীরে থাকে, তাহলে মা বোনদের কি কি কমপ্লিকেশনস হতে পারে। 1 নাম্বার, ইনফার্টিলিটি বা বাজা হওয়া। পিসিওএস শরীরে থাকলে তার ইনফার্টিলিটি হবে, মানে বাচ্চা আসবেই না, প্রেগন্যান্সি আসবেই না। এটা একটা সমস্যা আছেই। ওকে, প্রধান সমস্যা। সমস্যা নাম্বার 2, টাইপ 2 ডায়াবেটিস হয়ে যাবে। দীর্ঘদিন ধরে পিসিওএস থাকতে 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 ইনসুলিন রেসিস্টেন্স বাড়তে 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 কি হয়ে যাবে? টাইপ 2 ডায়াবেটিস হয়ে যাবে, সুগার হয়ে যাবে তাদের। ওকে, 3 নাম্বার, হাইপার টেনশন হয়ে যাবে। 3 নাম্বার হাইপার টেনশন, মানে প্রেসার বেড়ে যাবে। ধীরে 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 ব্লাড প্রেসার বাড়তে শুরু করবে, প্রেসারের রোগী হয়ে যাবে। ওকে, 4 নাম্বার, মেটাবলিক সিনড্রোম দেখা যাবে। বিভিন্ন আমাদের শরীরে যে মেটাবলিজম গুলো চলে, সেই মেটাবলিজম ডিস্টার্ব হয়ে মেটাবলিক সিনড্রোম দেখা যাবে। 4 নাম্বার, হৃদরোগের ঝুঁকি, হৃদরোগ, হার্ট ডিজিজ দেখা যাবে। ওকে,
5 নম্বর গর্ভাবস্থায় সমস্যা, মিসক্যারেজ। যদি একদম প্রেগনেন্সি আসেই না, পিসিওএস হলে প্রেগনেন্সি আসতেই সমস্যা হয়, যদি এসেও যায় তারপরেও সমস্যা হতে পারে। মানে গর্ভাবস্থা চলে এসছে, যে কোনো ভাবে হোক, ওষুধ খাইয়ে হোক নিয়ে আসা হয়েছে, কিন্তু গর্ভাবস্থা চলে আসার পরেও সেই প্রেগনেন্সিটাকে কন্টিনিউ করে বাচ্চাটাকে যে বাড়িয়ে তুলতে হবে, সেই বাচ্চাটাকে বাড়িয়ে তুলতে পারে না পিসিওএস মায়েরা। সেই জন্য কি হয়, মিসক্যারেজ হয়ে যায় বারবার, বা এদের জেস্টেশনাল ডায়াবেটিস হতে পারে। জেস্টেশনাল ডায়াবেটিস মানে গর্ভাবস্থায় ডায়াবেটিস। যে মাটা গর্ভাবস্থার আগে ডায়াবেটিক ছিল না, তার সুগার ছিল না, কিন্তু পেটে একটা সন্তান আসার পরে তার সে ডায়াবেটিক পেশেন্ট হয়ে যায়, সেটাকে বলা হয় জেস্টেশনাল ডায়াবেটিস। তো জেস্টেশনাল ডায়াবেটিস হয়ে যেতে পারে। এবং ফাইনালি এই বিষয়টা হচ্ছে সবচেয়ে ভয়ানক, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার পর্যন্ত হতে পারে। তো আমার যেসব মা বোনেরা পিসিওএস এ ভুগছে তাদেরকে সাবধান হতে হবে, কারণ এন্ডোমেট্রিয়াল ক্যান্সার পর্যন্ত হতে পারে। এন্ডোমেট্রিয়াল ক্যান্সার কেন হতে পারে ছোট্ট সংক্ষেপে বলছি। এই দেখুন, এটা হচ্ছে ইউটেরাস। ইউটেরাসের ভেতরের স্তরটাকে আমরা কি বলি, এন্ডোমেট্রিয়াম। ইউটেরাসের যে ভেতরের স্তর, এটাকে কি বলা হয়, এন্ডোমেট্রিয়াম। এই এন্ডোমেট্রিয়ামটাকে বেশি পুরনো হতে দিতে হয় না, পুরনো হয়ও না। প্রকৃতি এমন ভাবে আমাদেরকে সৃষ্টি করেছে যে এই এন্ডোমেট্রিয়ামটা পুরনো হয় না। কি হয়, প্রত্যেক মাসে মাসে মেনস্ট্রুয়েশন হয়, মাসিক হয়, আর এন্ডোমেট্রিয়ামটা খসে পড়ে যায়, রক্তের সাথে ধুয়ে বাইরে চলে আসে, প্রত্যেক মাসে মাসে হয়। এইবার যাদের পিসিওএস হয়ে গেছে তাদের 6 মাস ধরে মেনস্ট্রুয়েশন হচ্ছে না। তো 6 মাস ধরে যদি মেনস্ট্রুয়েশন না হয়, তাহলে চান্স থাকে, এটা হবেই যেমন ব্যাপার না, চান্স থাকে এই যে এন্ডোমেট্রিয়ামটা কি হবে, ধীরে ধীরে ঠিক হতে থাকবে, মানে বেশি করে পুরু হয়ে যাবে, বেশি করে মোটা হয়ে যাবে। আর মোটা হতে 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 এর মধ্যে ক্যান্সার বাসা বাঁধতে পারে। আর যদি সেটা মোটা না হয়, যদি পুরু না হয়, তো বারবার যদি চেঞ্জ হতে থাকে, নতুন আসবে, তাহলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়বে। কিন্তু পিসিওএস এর পিকচারটা কি হচ্ছে, 6 মাস ধরে মেনস্ট্রুয়েশন হচ্ছে না, বা কারো 1 বছর ধরে হচ্ছে না। 1 বছর ধরে যদি কারো মেনস্ট্রুয়েশন না হয়, তাহলে এটা তো এন্ডোমেট্রিয়ামটা আমার থেকেই যাচ্ছে, আর এন্ডোমেট্রিয়ামটা যদি থেকে যায় তাহলে ক্যান্সার বাসা বাঁধার সম্ভাবনা থাকছে। সেই জন্য কি হয়, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে। সো এখানেই আমরা আমাদের পিসিওএস ক্লাস শেষ করলাম। এরপরেও যদি আপনাদের কোনো জানার থাকে, যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো, এবং যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের মধ্যে শেয়ার করবেন। যে সমস্ত মা বোনেদের এই ভিডিওটা শেয়ার করলে উপকার হতে পারে, সেই সমস্ত মা বোনেদের শেয়ার করবেন। এবং আপনাদের কোনো প্রশ্ন জানা থাকলে বা এর অন্য কোনো টপিক যদি জানতে চান আমাদের কাছে, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনি কোন টপিকের উপরে ভিডিও দেখতে চান। থ্যাংক ইউ।